দ্য গ্লোবাল ডিক্লাইনের তথ্য মতে 2018 থেকে 2025-এর মতো বর্তমান সময়ে এসেও পুনর্জন্মবাদী অর্থনীতি বাস্তবায়নের হার বৃদ্ধির বদলে আরও কমেছে 1.9%। শুধুমাত্র তাই নয়, 60-এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত যে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল মডেল বাস্তবায়ন সম্ভব হয়নি, তা কিভাবে সামনের দিনগুলোতে পরিবেশ রক্ষার প্রধান উপায় হতে পারে তা আজীবন গবেষণার বিষয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে প্রকৃতি ধ্বংস হচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি বলছি কেন প্রকৃতি ধ্বংস হচ্ছে। প্রথমত, পুনর্জন্মবাদী অর্থনীতির মূল লক্ষ্যের মধ্যে ছিল তারা প্লাস্টিককে বর্জ্য হিসেবে ফেলে না দিয়ে তা বারবার রিসাইকেলের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তুলবে। কিন্তু ইউএনইপি এর তথ্য মতে সমগ্র বিশ্বে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের মাত্র 9% এই পুনর্জন্মবাদী অর্থনীতি দ্বারা রিসাইকেল সম্ভব, এবং বাকি 91% প্লাস্টিক পরিবেশের যেখানে সেখানে ফেলে গড়ে তোলা হচ্ছে দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের মতো সামুদ্রিক দ্বীপ, এবং এর ক্ষতিকর প্রভাবগুলো কিন্তু সমুদ্রে বসবাসকারী প্রাণীগুলোর উপরেই পড়ছে। উদাহরণস্বরূপ আপনারা দেখুন, 2019 সালে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে একটি মৃত তিমি মাছ পাওয়া গিয়েছিল, যার পেটের থেকে উদ্ধার করা হয়েছিল 40 কেজি প্লাস্টিক। তথ্যসূত্র দ্য ন্যাশনাল জিওগ্রাফিক। দ্বিতীয়ত, এই রিসাইকেলিংয়ে আছে বিপত্তি, কারণ ওয়েস্ট কনসার্ন অর্গানাইজেশনের তথ্য মতে যে সকল এলাকার মাটিতে এই প্লাস্টিক এবং ইলেকট্রিক বর্জ্য রিসাইকেল করা হয়, ওই সকল এলাকার মাটিতে সীসার পরিমাণ থাকে স্বাভাবিকের চেয়ে 100 গুণ বেশি, এবং ক্যাডমিয়াম ও কপারের ঘনত্ব প্রতি মিটারে 1000 মিলিগ্রাম বৃদ্ধি পায়, যেখানে চাষযোগ্য জমিতে এই সকল পদার্থের নিরাপদ সীমা মাত্র 0.3 মিলিগ্রাম। তৃতীয়ত, এই যে পুনর্জন্মবাদী অর্থনীতি মডেলে যখন কাপড় রিসাইকেল করা হয়, তখন ডাইং এবং ব্লিচিংয়ের মতো বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়, ফলে পানি দূষিত হয় 25%, পরিবেশে কার্বন নিঃসরণ হয় 35%, এবং সাগরে মাইক্রোপ্লাস্টিক জমা হয় 30 থেকে 35%। মাননীয় সভাপতি, যেখানে রিসাইকেলের হার 10%-এরও কম, সেখানে পরিবেশ দূষণের মাত্রা ভয়াবহ। তাই আমরা বলছি, পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরং সচেতনতার মধ্য দিয়ে আইনের কঠোর বাস্তবায়নই পরিবেশ রক্ষার প্রধান উপায়। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতার অভাবে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে প্রতিনিয়ত 50% মানুষ শ্বাসকষ্টে ভুগছেন, এবং বছরে 90 লক্ষ মানুষ কিন্তু প্রাণ হারাচ্ছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আপনারা নেপালের দিকেই তাকিয়ে দেখুন। নেপালের জনগণ বায়ু দূষণ রোধে আই কেয়ার ফর ক্লিন এয়ার এবং মাস্ক মান্ডু নামক বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, ফলে দেশটির 60% বায়ু দূষণ রোধ সম্ভব হচ্ছে। এছাড়াও মাস্টারপিস নেপালের মতো কিছু সংস্থা কিন্তু শিশুদেরকে শুরু থেকেই পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তথ্যসূত্র ইউএনইপি। শুধুমাত্র তাই নয়, ভুটানের দিকে তাকালেও আজ আপনারা একই চিত্র দেখতে পাবেন। ভুটান যখন 1990 সালে কাঠ রপ্তানি এবং 1999 সালে প্লাস্টিক রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধকরণ করা হয়েছিল, তখন ভুটানের জনগণ আজ সচেতন বলেই কিন্তু ভুটান সরকার কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত তারা মেনে নিয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু ভুটান আজ বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব একটি দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তথ্যসূত্র ইউএন এনভায়রনমেন্ট। বিজ্ঞ প্রতিপক্ষ, শুধুমাত্র তাই নয়, আজ আপনারা আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন। আমাদের দেশের কিন্তু কিছু স্ব-উদ্যোগী স্বেচ্ছাসেবী সংস্থা, যেমন বিডি ক্লিন নামক একটি সংস্থা, কিন্তু ইতোমধ্যে তাদের একটি অভিযানে 65 লক্ষ পলিথিন এবং চিপসের প্যাকেট সংগ্রহ করেছে। টাঙ্গাইলের লৌহজং নদীর প্রায় 2.5 কিলোমিটার এলাকা কিন্তু পরিষ্কার করেছে, এবং 1453টি স্কুলে কিন্তু তারা ক্লিন ক্যাম্পাস নামক বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ এই জনসচেতনতামূলক ক্যাম্পেইনগুলো যদি আমরা সরকারি উদ্যোগে তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত করতে পারি, তাহলে বিশ্বের মানচিত্রে নেপাল এবং ভুটানের মতো অবশ্যই পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, ইউএনইপি এর তথ্য অনুসারে পুনর্জন্মবাদী অর্থনীতির মডেল বাস্তবায়ন করতে গিয়ে প্রতি বছর প্রায় 100 হেক্টর উর্বর জমি তার উর্বরতা হারাচ্ছে, এবং নেচার কমিউনিকেশনসের তথ্য অনুসারে যখন এই মডেল পূর্ণরূপে বাস্তবায়ন সম্ভব হবে, তখন বিশ্বে কৃষি জমির পরিমাণ কমবে এবং বিশ্বের 800 কোটি মানুষ কিন্তু খাদ্য সংকটে ভুগবে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আপনারা বারবার মানুষের কল্যাণের কথা বলে যাচ্ছেন, তো আপনাদের মাথায় যখন এতই মানুষের কল্যাণের কথা ঘুরছে, তো বিজ্ঞ প্রতিপক্ষ অবশ্যই জবাব দিয়ে যাবেন, আপনাদের এই মডেল বাস্তবায়নের পরবর্তী এই 800 কোটি অভুক্ত মানুষের খাদ্য সংকট আপনারা ঠিক কোন পদ্ধতিতে দূর করবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, জনসচেতনতা ব্যতীত শুধুমাত্র এই পুনর্জন্মবাদী অর্থনীতিকে পরিবেশ রক্ষার প্রধান উপায় হিসাবে চিন্তা করা আর ভিত ছাড়া বাড়ি গঠন করা একই বিষয়। যেখানে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো এই মডেল বাস্তবায়নে ব্যর্থ, সেখানে বিশ্বের নিম্ন ও মধ্যমের দেশগুলোর কথা তো আমি বাদই দিলাম। তাই মাননীয় সভাপতি, পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরং সচেতনতার মধ্যে দিয়ে আইনের কঠোর বাস্তবায়নই পরিবেশ রক্ষা
রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।